আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে কিছু কথা বলবো। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে খাবারের এক নির্দিষ্ট প্যাটার্ন, কিভাবে আমরা নির্দিষ্ট সময় বিরতিতে যে খাবার গ্রহণ করা সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো এই ইন্টারমিডিয়েট ফাস্টিং বিভিন্ন ধরনের হয় এবং এটা আমাদের আসলে খুবই দরকার, কারণ ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে আমরা অনেকগুলো বেনিফিট পাই। তো এর মধ্যে একটা অন্যতম বেনিফিট হচ্ছে অটোফেজি, যেটা ডক্টর ইয়োশিনোরি ওহসুমি, উনি জাপানি বিজ্ঞানী, 2016 সালে এটা আবিষ্কার করেছেন এবং উনি দেখেছেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে অটোফেজি চালু হয় এবং অটোফেজি মাধ্যমে কোষগুলো তাদের টক্সিক ম্যাটেরিয়ালগুলো বা ব্যাড প্রোটিনগুলো ক্লিন আপ করে। তো এটার জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছেন। তো এখন এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, তো এটা সম্পর্কে কিছুটা তথ্য জানা দরকার। তো ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের অনেকগুলো বেনিফিট হয়। হেলথ বেনিফিটের মধ্যে আমরা যদি বলি যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স এটা কমাতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের ওয়েট রিডাকশানে খুব ইম্পর্টেন্ট। ওয়েট রিডাকশান বা যারা আমরা ওয়েট কমাতে চাচ্ছি, ওজন কমাতে চাচ্ছি, তাদের জন্য একটা দরকার। তারপর হচ্ছে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি, যেটা বললাম যে টাইপ 2 ডায়াবেটিসের জন্য বা যাদের ওবেসিটি, ফ্যাটি লিভার, হার্টের প্রবলেম। তারপর হচ্ছে আমাদের ধরেন যে বিভিন্ন ধরনের মেটাবলিক, কার্ডিও মেটাবলিক যে ইস্যুগুলো আছে, যেমন পলিসিস্টিক ওভারি, হ্যাঁ, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স এখানে ইম্পর্টেন্ট, অর্থাৎ বডিতে অত্যাধিক ইনসুলিন চলে আসে, সেই ধরনের সিচুয়েশনগুলোতে এই অটোফেজিটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েট ফাস্টিংটা। এখন কার্ডিওভাস্কুলার হেলথ ইম্পর্টেন্ট, এখানে হার্টের হেলথের জন্য ইম্পর্টেন্ট, এবং হার্টের হেলথ যখন ভালো করে তখন এটা ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের কন্ট্রাক্টিলিটি এগুলোকে হেল্প করে। এছাড়া ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে। তো ব্রেন ফাংশন ইমপ্রুভ করার মাধ্যমে আমাদের কগনিটিভ বিহেভিয়ারগুলোকে ঠিক করে, মেমোরি বাড়ায় এবং আমাদের কর্মচঞ্চলতা বাড়ায়, হতাশা দূর করে এবং আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন যে ব্যাড প্রোটিনগুলো, অ্যামাইলয়েড প্রোটিনগুলো তৈরি হয়, যেটার কারণে পার্কিনসন ডিজিজগুলো হয়, সেগুলো প্রিভেন্ট করে। ঠিক আছে, এটা গবেষণায় প্রমাণিত। এছাড়া অটোফেজির কথা তো বলেছি। তো অটোফেজি এমন একটি প্রক্রিয়া যেটা কোষের মধ্যে যে লাইসোজোম থাকে, সেই লাইসোজোমের এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে এবং এই কোষের মধ্যে যে ব্যাড পার্টিকেলগুলো তৈরি করে, গার্বেজগুলো, ময়লা আবর্জনাগুলো তৈরি হতে থাকে প্রতিদিন, যে আমাদের যদি ওয়্যার অ্যান্ড টিয়ারের মাধ্যমে হয়, প্রতিদিন কোষ জ্বালানি হিসেবে ব্যবহার করার কারণে কিছু গার্বেজ তৈরি হয়, সেগুলোকে ক্লিন করে। তো ক্লিন করলে তো কোষগুলো ভালো থাকে এবং ফুল ফাংশন করতে পারে। এছাড়া হচ্ছে আমাদের ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। যারা ক্যান্সারের রোগী, তাদের গবেষণায় দেখা গেছে যে গ্র্যাজুয়ালি যত বেশি অটোফেজি চালু করতে পারবে বা ফাস্টিং করতে পারবে, তত তাদের ক্যান্সার কোষগুলো, বডির যে লাইসোজোম আছে কোষের মধ্যে, সেটা তাদেরকে ক্যান্সার কোষ, ভিতরের ক্যান্সার যে ড্যামেজ কোষগুলো, সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে। সাধারণত ক্যান্সারে যেটা হয়, বর্তমান গবেষণায় খুব দেখা যাচ্ছে যে ডক্টর শেফিল্ডের ওনার একটা গবেষণা আছে, উনি দেখেছেন যে ক্যান্সার ইজ দ্য মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, যেটাকে পাওয়ার হাউস বলে, তার নিজস্ব জিন আছে, ডিএনএ আছে। তো সেইটাকে ড্যামেজ হলে তখন ওই জায়গাটা খুব ভালনারেবল থাকে, কিন্তু কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেখানেও ডিএনএ থাকে, কিন্তু সেই ডিএনএটা অনেকটা প্রোটেক্টেড থাকে, সেটা সাধারণত ড্যামেজ হয় না। কিন্তু মাইটোকন্ড্রিয়া ডিএনএটা ড্যামেজ হয়ে ওখানে তখন ইরেগুলার গ্রোথ শুরু হয়ে ক্যান্সারের জন্মটা হয়। সুতরাং এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএকে রিপেয়ার করতে সাহায্য করে এই অটোফেজি প্রক্রিয়া, যেটা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে আমরা অর্জন করি। এই জন্য ক্যান্সার রোগীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্যান্সার কোষের জ্বালানি হিসেবে সাধারণত ক্যান্সার কোষ গ্লুকোজকে ব্যবহার করে, তারা অন্য কোনো সোর্স ব্যবহার করতে পারে না। কিন্তু যখন আপনি অটোফেজি চালু করবেন এবং আপনার ফ্যাট বেসড ডায়েট করবেন, অর্থাৎ কিটো ডায়েটের মধ্যে থাকতে হবে, কিটো মানে হচ্ছে কিটোন বডি দিয়ে আপনাকে চলতে হবে, তখন কিন্তু আপনার ক্যান্সার কোষগুলো সাধারণত জ্বালানি পাবে না। কিন্তু ভাইরাস সুস্থ কোষ কিটোন বডিতে খুব ভালোভাবে রান করতে পারে এবং তারা সার্ভাইভ করবে, কিন্তু ক্যান্সার কোষগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো এটা হচ্ছে একটা মেকানিজম এবং এটা খুবই কার্যকর বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু এটা সার্টিন একটা টেকনিক আছে, কীভাবে খাবেন, কীভাবে খাবেন না, এটা অবশ্যই একটা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই ধরনের রোগীরা চিকিৎসা নিতে হবে। তো এটা হচ্ছে মূল বিষয়। আর অবশ্যই ইন্টারমিডিয়েট ফাস্টিং খুব সহজ একটা বিষয়। তবে এটা ধীরে ধীরে এটাকে অ্যাডাপ্ট করতে হয়, এটার করার কিছু পদ্ধতি আছে। তো এটার জন্য সাধারণত আমরা যারা করেন তাদেরকে ঘুমের সাইকেলটা ঠিক করতে হয় এবং সাধারণত সকালে আপনার শুরু করবেন হচ্ছে অল্প সময়, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াবেন। 12 ঘন্টা গ্যাপ দিয়ে 12 ঘন্টা খাবেন না, তারপর গ্র্যাজুয়ালি 14 ঘন্টা খাবেন না, তারপরে 16 ঘন্টা খাবেন না, তারপরে 18 ঘন্টা খাবেন না। ইউজুয়ালি 16 ঘন্টার পর থেকে অটোফেজি চালু হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এই 16 ঘন্টা বা 18 ঘন্টা না খেয়ে থেকে এবং 6 ঘন্টা সময়, মাত্র 6 ঘন্টা খাবেন এবং 18 ঘন্টা খাবেন না, এভাবে 24 ঘন্টা আপনাকে টাইমটা ভাগ করতে হবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য ফ্যাট অ্যাডাপ্টেশনটা ইম্পর্ট্যান্ট। তো ফ্যাট আপনার শরীর আগে গ্রহণ করে শরীরটাকে অ্যাডাপ্ট করা,
তবে এসব জায়গার ক্ষেত্রে যেটা হয় যে ইলেকট্রোলাইট খুব ইম্পর্টেন্ট, ঠিকমতো প্রপার ভেজিটেবল জুস খাওয়া বা ইলেকট্রোলাইট খাওয়া বা ইলেকট্রোলাইট রিচ কোনো পাউডার খাওয়া যেতে পারে, যে বাট ওখানে গ্লুকোজ থাকা যাবে না। তারপরে হচ্ছে আপনার যেগুলো বিষয় ইম্পর্টেন্ট সেটা ভালো ফিশ অয়েল, হ্যাঁ, ওমেগা 3 ফিশ অয়েল, তারপরে বিভিন্ন ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিনগুলো এখানে লাগবে। তারপরে ভিটামিন বি লাগবে, যেটা নিউট্রিশনাল ইজ থেকে বেশি ভালো পাওয়া যায়। তো এই ধরনের সাপোর্টগুলো, মিনারেলস এবং ভিটামিনের সাপোর্ট এবং পর্যাপ্ত হাইড্রেশন, পানি খাওয়া, ইলেকট্রোলাইট, যেটা গ্রিন জুসের মাধ্যমে অর্জন করা যায় বা গ্রহণ করা যায়। তো এইভাবে আপনি যখন ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করবেন এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যখন অ্যাডাপ্টেশন হয়ে যাবে তখন বাড়াতে হবে। তো এটার মাধ্যমে আপনার এই গ্রেট বেনিফিটগুলো অর্জন করতে পারবেন। এবং স্পেশালি এখন অনেক পেশেন্ট পাই যে অটোইমিউন ডিজিজ আক্রান্ত। সেটা অটোইমিউন ডিজিজের মধ্যে অনেক ধরনের ডিজিজ আছে, যেমন আপনার মাল্টিপল স্ক্লেরোসিস আছে, তারপরে বিভিন্ন ধরনের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, আর্থাইটিস, আলসারেটিভ কোলাইটিস, বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ আছে। তো সেই ক্ষেত্রে অটোইমিউন ডিজিজ থেকে রিকভারির ক্ষেত্রেও ইন্টারমিডিয়েট ফাস্টিং খুব গুরুত্বপূর্ণ। তো আজকের মেসেজটা এই পর্যন্তই। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু আজকে বললাম। এবং যারা বিভিন্ন ধরনের ওয়ে আছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করার, তো আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে যারা ক্রনিক রুগী তারা নিজে নিজে না করে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে করতে হবে, কারণ কিছু আপস অ্যান্ড ডাউন হয়, আপনার বায়োকেমিক্যাল মার্কারগুলো চেঞ্জ হতে পারে, অনেক সময় মাথা ঝিমঝিম করতে থাকে, অনেক সময় সকালবেলা হয়তো ঠিকমতো ঘুম হলো না, কর্টিসল বেড়ে গেল, আপনার গ্লুকোজ ফল করতে পারে। তো এই বিষয়গুলো আপনার চিকিৎসকের সাথে তত্ত্বাবধানে থেকে করলে আপনারা গ্রেট বেনিফিটেড হবেন। এবং কিছুটা সময় পরে, হয়তো 1 মাস 2 মাস পরে আপনারা এটা অ্যাডাপ্টেড হয়ে এটা অভ্যস্ত হয়ে যাবেন। তো অভ্যস্ত হয়ে গেলে তখন এটা কন্টিনিউ করবেন। তো এইভাবে আপনারা অটোফেজি যদি রেগুলার করতে পারেন, তো এই ক্রনিক রোগীরা তারা তাদের এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।